শিক্ষার্থী সকল, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। বিজ্ঞান পাঠশালায় তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবজগৎ নিয়ে আলোচনা করব। জীবজগৎ নিয়ে আলোচনা করার শুরুতে একটি বিষয় আমরা দেখে আসি। দেখো, আমাদের এই পৃথিবীটা কত বৈচিত্র্যময়, তাই না? আমাদের এই পৃথিবীতে আমরা কত কিছুই না দেখি। পাহাড় পর্বত, কত রকমের বৃক্ষ, কত রকমের প্রাণী, আমাদের চারিপাশে ইট কাঠ পাথর, চেয়ার টেবিল, বাগানের মধ্যে আমরা বিভিন্ন রকমের ফুলের গাছ দেখি, পাতাবাহারি গাছ দেখি, সবজি গাছ সম্পর্কে আমরা জানি, বিভিন্ন উদ্ভিদ আম গাছ জাম গাছ এগুলো সম্পর্কে জানি। আবার যখন আমরা চিড়িয়াখানাতে যাই তখন আমরা বিভিন্ন রকমের প্রাণী দেখি, তাই না? বাঘ, সিংহ, হরিণ, ঈগল, কত রকমের পাখি, মাছ, অনেক প্রাণী আমরা দেখি। এই সব কিছু মিলেই কিন্তু আমাদের এই পৃথিবী। তো এই পৃথিবীতে যতগুলো পদার্থ, যতগুলো বস্তু আমরা দেখি, তাদেরকে কিন্তু দুই ভাগে ভাগ করা যেতে পারে। এক হচ্ছে কিছু পদার্থ রয়েছে যাদের জীবন রয়েছে, যেমন ধরো বাঘ, সিংহ, গরু, ছাগল, বিভিন্ন উদ্ভিদ এবং আমরা মানুষ, আমাদের জীবন রয়েছে। এই হলো এক শ্রেণীর। আরেকটি শ্রেণী হচ্ছে যাদের জীবন নেই, ইট কাঠ পাথর চেয়ার টেবিল, এগুলো হচ্ছে এক শ্রেণীর। তো যাদের জীবন রয়েছে তাদেরকে বলা হয় জীব, এবং যাদের জীবন নেই তাদেরকে বলা হচ্ছে জড়। তো আমরা মূলত আজকে জীব নিয়ে আলোচনা করব। শুরুতে এই যে বিষয়টি আসছে সেটা হচ্ছে যে জীব কি, কাদেরকে আমরা জীব বলবো। খুব সহজভাবেই যাদের জীবন আছে তাদেরকে আমরা জীব বলবো, যেমন গরু, ছাগল, বাঘ, সিংহ, মহিষ, বিভিন্ন উদ্ভিদ, এদের জীবন রয়েছে, তাই এদেরকে আমরা কি বলবো? জীব বলবো। এখন ইট কাঠ পাথর, এদের জীবন নেই তাই এদেরকে আমরা জড় বলতেছি। এখন জীব হতে হলে তার কিন্তু বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, যেটা জড়োর মধ্যে খুঁজে পাওয়া যাবে না। এখন আমরা সেই বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো প্রথম নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে পুষ্টি লাভ। এখন দেখো, এই কথাটি আমাদের কাছে খুব জটিল মনে হতে পারে। সহজ ব্যাপার হচ্ছে খাদ্য গ্রহণ। জীব মানে সে খাদ্য গ্রহণ করবে। খাদ্য কেন গ্রহণ করে? পুষ্টির জন্য খাদ্য গ্রহণ করে। আমাদের শরীর বৃত্তীয় যে কার্যকলাপ রয়েছে, আমাদের বৃদ্ধি হওয়া, কোষ বিভাজন হওয়া, ফুল আসা, ফল আসা, আবার প্রাণীর ক্ষেত্রে পরিপক্কতা অর্জন করা, আবার পরিপক্ক বয়সে সন্তান উৎপাদন করা, এই বিভিন্ন কার্যকলাপের জন্য আমাদের কিন্তু পুষ্টির দরকার হয়ে থাকে। এজন্য আমরা খাদ্যের উপর ডিপেন্ড করি। আবার এই জীবজগতের মধ্যে কিছু জীব রয়েছে যারা নিজের খাদ্য নিজে তৈরি করে, আবার কিছু জীব রয়েছে যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তো যারা নিজের খাদ্য তৈরি করতে পারে তাদেরকে বলা হচ্ছে স্বভোজী উদ্ভিদ। এই যে দেখো, যে কিছু জীব রয়েছে যারা নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, তাদেরকে আমরা কি বলছি? স্বভোজী উদ্ভিদ। আর কিছু জীব রয়েছে যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। যেমন ধরো আমরা মানুষ, আমরা খাদ্যের জন্য আমাদের কিন্তু সবজি মানে উদ্ভিদের উপরে এবং পানির উপর ডিপেন্ড করতে হয়। এখন দেখো, তোমরা বলতেই পারো যে আমরা তো রান্না বান্না করেই খাই, নিজের খাদ্য নিজেই তৈরি করি। আসলে এখানে রান্না বান্না করে যখন আমরা খাচ্ছি তখন কি নিচ্ছি? সবজি রান্না করছি, অথবা মাংস রান্না করছি। এখন সবজি যদি রান্না করি তাহলে সেই সবজিটা কই থেকে আসলো? ফুলকপি, বাঁধাকপি, সিম, বেগুন বা আলু, যে সবজি হোক, সেগুলো কই থেকে আসলো? উদ্ভিদ থেকে আসলো। তাহলে সে আলু তো আমি তৈরি করছি না, সিম তো আমি তৈরি করছি না, বেগুন তো তৈরি করছি না, ফুলকপি তো তৈরি করছি না। এগুলো কোথায় থেকে আসছে? উদ্ভিদ থেকে আমরা কিন্তু সংগ্রহ করছি। অর্থাৎ এই উদ্ভিদ থেকে আমরা সংগ্রহ করে কিন্তু খাবার খাচ্ছি। আবার আমরা মাংস খাচ্ছি, সে মাংস কই থেকে আসছে? কবিতর থেকে আসছে, অথবা মুরগি থেকে আসছে, অথবা খাসি বা হাঁস, এগুলা থেকে আসতেছে। তার মানে এই মাংস কি আমরা তৈরি করছি? না, মাংসের জন্য কিন্তু আমাকে ডিপেন্ড করতে হচ্ছে, নির্ভর করতে হচ্ছে অন্য প্রাণীর উপরে। তার মানে আমরা কিন্তু খাদ্যের জন্য অন্য উদ্ভিদ বা প্রাণীর উপর ডিপেন্ড করি, তাই আমরা কিন্তু পরভোজী জীব। এরকম প্রায় বেশিরভাগ প্রাণী পরভোজী জীব, যারা খাদ্যের জন্য অন্যের উপরে নির্ভর করে। তাহলে আমরা কিন্তু এই পুষ্টি গ্রহণ বা খাদ্য তৈরি উপরেও আমরা জীবকে দুই ভাগে ভাগ করতে পারছি। একটা স্বভোজী জীব যারা নিজের খাদ্য নিজে তৈরি করে, যেমন উদ্ভিদ, আর একটি পরভোজী জীব যারা খাদ্যের জন্য উদ্ভিদ বা প্রাণীর উপর ডিপেন্ড করে, তারা পরভোজী। ওকে, এরপরে যে পয়েন্ট আসতেছে সেটা হচ্ছে বৃদ্ধি বা বিকাশ।
দেখো, আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন আমরা ছোট ছিলাম, আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে কোলে নিয়েছে, আদর করেছে, ওলে ময়না কান্দে না সোনা, তাই না? এখন কিন্তু আমরা অনেক বড় হয়ে গেছি, এখন আমরা কোন ক্লাসে? ষষ্ঠ শ্রেণীতে পড়ি, তাই না? কত বড় হয়ে গেছি। তো এই যে আমাদের বৃদ্ধি হয়েছে, অনুরূপ ভাবে আমরা দেখেছি বিড়াল ছানা বড় হয়, কুকুর ছানা বড় হয়, আবার যে গরু থেকে যে বাছুর হয় সেই বাছুরটা বড় হয়, ছাগল ছানা বড় হয়, তাই না? বিভিন্ন প্রাণীগুলো কিন্তু বড় হচ্ছে। আবার উদ্ভিদের ক্ষেত্রে আমরা বেলকনিতে যে ছোট্ট চারা গাছটি লাগিয়েছিলাম সে কিন্তু বড় হয়ে এখন ফুল দিয়েছে শীতের সময়, তাই না? তার মানে সেটা কি হয়েছে? বড় হয়েছে। অর্থাৎ উদ্ভিদ প্রাণী অর্থাৎ জীব মাত্রই কি হবে? তার দৈহিক বৃদ্ধি হবে, বিকাশ প্রাপ্ত হবে। ওকে, এবং সে পরিপূর্ণতা পর্যায়ে যাবে। ছোট উদ্ভিদের কিন্তু ফুল হবে না, ফল হবে না, কিন্তু সে পরিপক্কতা যখন অর্জন করবে তখন কিন্তু ফুল এবং ফল ধরবে। ওকে, বৃদ্ধি এবং বিকাশ। এরপরে যেটা আছে শক্তির রূপান্তর, ৩ নম্বর বৈশিষ্ট্য। এখন জীব তার দেহে উৎপন্ন শক্তির রূপান্তর ঘটায়। প্রাণীদেহে উৎপন্ন শক্তি তার দেহের বিভিন্ন কাজে সাহায্য করে। তো এইটা পয়েন্টটি আলোচনা করার আগে শক্তির রূপান্তরটা সম্পর্কে একটু আমরা আলোচনা করব। শক্তির রূপান্তর, শক্তি কি? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, তাই না? তো শক্তি যেমন বিভিন্ন রকমের কিন্তু শক্তি রয়েছে। আলো এক প্রকার শক্তি, এই যে আমরা কথা বলছি, শব্দ এটাও শক্তি। আবার রাসায়নিক বিক্রিয়া হয় রান্না বান্নায়, আমার টেস্ট পরিবর্তন হয়ে যায়, এটাও একটা রাসায়নিক শক্তি। আবার চৌম্বক শক্তি আছে, বিদ্যুতের সাহায্যে বৈদ্যুতিক পাখা ঘোরে, আলো জ্বলে, এটাও তোমার বৈদ্যুতিক শক্তি। এরকম শক্তির 9টা রূপ আছে। তো শক্তির রূপান্তর জীব কি করবে? জীব হলে পারে তার দেহের মধ্যে শক্তির রূপান্তর ঘটবে। যেমন দেখো, আমরা যদি মানুষের কথা বলি, প্রাণের কথা বলি, তাহলে আমরা বিষয়টা একটু সহজে বুঝতে পারবো। আমরা কি করছি? খাবার খাচ্ছি, আমরা সবজি খাচ্ছি অথবা মাংস খাচ্ছি। সবজি বা মাংসের মধ্যে কিন্তু রাসায়নিক শক্তিটা সঞ্চিত ছিল। যখন এটা আমরা খেলাম, আমাদের যখন পরিপাক হলো, তখন ওইখানে ওই রাসায়নিক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হলো। এরপরে আমরা হাঁটাচলা করার শক্তি পেলাম। এই হাঁটাচলা করার শক্তি যান্ত্রিক শক্তি। আবার এই যে আমি কথা বলছি, শব্দ শক্তি, তাই না? তার মানে এই যে আমরা খাবার খাচ্ছি তার রাসায়নিক শক্তিকে আমার এই শরীর শব্দতে উৎপন্ন করেছে, তাপে উৎপন্ন করেছে, যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করছে। অর্থাৎ জীব কিন্তু শক্তির রূপান্তর ঘটাবে। আবার উদ্ভিদের কথা যদি বলি, তাহলে উদ্ভিদ কি করছে? উদ্ভিদ তার সবুজ পাতায় ক্লোরোফিল নামক রাসায়নিক পদার্থের উপস্থিতিতে সূর্যের আলো মূলরোমের সাহায্যে যে খনিজ লবণ বা পানি শোষণ করলো সেটা দিয়ে খাদ্য তৈরি করছে। একটা অংশ সে নিজে গ্রহণ করছে, করে তার শারীরিক বৃদ্ধি বা বিকাশ হচ্ছে, এবং সবজি ফল আকারে যেটা থাকছে সেটা আবার প্রাণী খাচ্ছে। এর যে পয়েন্ট সেটা হচ্ছে প্রজনন। প্রজননটা কি? প্রজননটা হচ্ছে যে একটি জীব যে বাচ্চা জন্মদান করে, মানে একটি জীব থেকে আর একটা জীবের যে তৈরি হয়, সৃষ্টি হয়। যেমন ধরো আমরা বাবা মা থেকে হয়েছি, আবার গরু থেকে বাছুর হয়, বা বিভিন্ন প্রাণী থেকে তাদের যে বাচ্চা তৈরি হয়। এই যে একটা জীব যে বাচ্চা তৈরি করে, সেই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে তোমার প্রজনন। তার মানে জীব কি করে? প্রজনন করে, তাই না? গরু থেকে গরু তৈরি হয়, মানুষ থেকে মানুষ তৈরি হয়, আম গাছ থেকে আম গাছের চারা, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল গাছের চারা, এইটাকে বলা হচ্ছে প্রজনন। এরপরে পরিবেশের সাথে প্রতিক্রিয়া। জীব পরিবেশের সাথে প্রতিক্রিয়া করে। যেমন আমাদের যখন গরম লাগে তখন আমরা কি বলি? উফ, খুব গরম পড়েছে, দ্রুত বৈদ্যুতিক পাখাটা ছেড়ে দাও, এসিটা দাও, অন করে দাও, তাই না? এটা হচ্ছে আমাদের পরিবেশকে, যখন আমাদের গরম লাগছে তখন আমাদের শরীর প্রতিক্রিয়া দিচ্ছে। আবার যখন আমাদের অনেক বেশি তোমার ঠান্ডা লাগে, আমরা কি বলি? উহু, খুব ঠান্ডা, তাই না? তার মানে কি? এই যে পরিবেশের সাথে আমাদের শরীর প্রতিক্রিয়া প্রদান। আবার একটা মশা যদি হাতে পড়ে, আমাদের ব্যথা লাগে, আমরা কিন্তু করে উঠি এবং মশাটাকে মারার জন্য হাত দিয়ে তাকে আঘাত করি। এইটাই হচ্ছে প্রতিক্রিয়া প্রদান। কিন্তু ইটের গায়ে যদি মশা লাগে, ইট কি এইভাবে হাত দিয়ে মারতে পারে? চেয়ারে যদি মশা লাগে তাহলে কি চেয়ার এভাবে মারতে পারে? টেবিলে যদি তোমার ঠান্ডা গরম লাগে তাহলে কি তারা প্রতিক্রিয়া করতে পারে? করতে পারে না। তার মানে জীব পরিবেশের পরিবর্তন বা বিভিন্ন অবস্থার সাথে প্রতিক্রিয়া প্রদান করতে পারে, প্রকাশ করতে পারে। এরপরে যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে অভিযোজন। অভিযোজনটা কি?
একটা পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার যে ক্ষমতা, সেটাকে বলা হচ্ছে অভিযোজন। তো অভিযোজন দেখো কি বলেছে, প্রতিটি জীবের অভিযোজন ক্ষমতা আছে। পরিবেশের পরিবর্তনে টিকে থাকার জন্য জীব হাজার বছরের ব্যবধানে অভিযোজন ক্ষমতা লাভ করে, তাই না? এই কথাটা একটু বোঝাতে আমরা চেষ্টা করি। যেমন দেখো যে আমরা কি জলের মধ্যে বাস করতে পারবো? কারণ আমাদের জলের মধ্যে বাস করার মতো সেই শারীরিক বৈশিষ্ট্য নেই। আবার মাছ কি ডাঙায় বাস করতে পারবে? ডাঙায় বাস করার মতো কিন্তু সেরকম শারীরিক বৈশিষ্ট্য নেই। আবার দেখা যাচ্ছে যে যারা উভয়চর উভচর প্রাণী, তারা কিন্তু পানিতেও বাস করতে পারে, আবার ডাঙ্গাতেও বাস করতে পারে, স্থলেও বাস করতে পারে। যেমন ব্যাঙ পানিতেও থাকতে পারে, ডাঙ্গাতেও থাকতে পারে। তো এটা কিভাবে হলো? যখন হয়তো জলের পরিমাণ কমে গেছে, ডাঙ্গায় থাকার প্রয়োজন হয়েছে, বহু বছরের ব্যবধানে সেই প্রাণীগুলো ডাঙ্গায় বসবাস করার যোগ্যতা অর্জন করেছে। আবার মরুভূমিতে পানি কম, মরুভূমির যে উদ্ভিদগুলো থাকে তাদের কিন্তু শিকড়, মূল অনেক গভীর পর্যন্ত যায় এবং তাদের পাতাগুলো অনেক মোটা হয়, রসালো হয়। তারা কি করে? খাদ্যটাকে সঞ্চয় করে রাখে যাতে অনেক দিন পর্যন্ত তারা টিকে থাকতে পারে। কিন্তু দেখো আমাদের চারিপাশের যে উদ্ভিদগুলো রয়েছে তাদের পাতা কি ওরকম মোটা? তাদের শিকড়গুলো কিন্তু অত বেশি গভীর পর্যন্ত যাওয়ার প্রয়োজন হয় না, কারণ আমাদের এই মাটি তো রসালো, পানি রয়েছে, সহজেই সে খাদ্যটা পাবে। আবার যদি আমরা বলি আমরা কিন্তু মরুভূমিতে বাস করতে পারবো না, আমাদের যে ক্ষমতা তাতে কিন্তু আমাদের এই নাতিশীতোষ্ণ যে অঞ্চল সেখানে থেকে আমরা অভ্যস্ত, হঠাৎ করে ওইখানে কিন্তু আমরা বাস করতে পারবো না। কিন্তু ওইখানেও তো কোনো মানুষ বাস করছে, ওইখানেও তো কোনো প্রাণী বাস করছে, উট ওইখানে থাকে, তারা কিছুদিন অনেকদিন পর্যন্ত তার শরীরে একটা অংশে জল জমিয়ে রাখতে পারে, তাই না? এই যে একটা বিরূপ পরিবেশে বা পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য যে বিশেষ বৈশিষ্ট্য অর্জন, এটাকে বলা হচ্ছে অভিযোজন ক্ষমতা। ওকে, তো আমরা কিন্তু এইখানে জীবের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলাম, কি কি বৈশিষ্ট্য জীবের থাকতে হবে। তো এখানে জীবের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে 6টি, এই 6টি কিন্তু থাকতে হবে, যেগুলো কিন্তু আবার জড় পদার্থে থাকবে না। যেমন জড় পদার্থ খাদ্য খাবে না, জড় পদার্থের বৃদ্ধি হবে না, জড় পদার্থ শক্তি রূপান্তর করবে না, জড় পদার্থ একটা থেকে আরেকটা জড় পদার্থ জন্ম দিবে না, মানে প্রজনন হবে না। আবার জড় পদার্থ পরিবেশের সাথে প্রতিক্রিয়া তৈরি করবে না। যেমন জড় পদার্থে যদি মশা আসে বা কেউ যদি আঘাত করে তাহলে করে চিল্লায় উঠবে না। আবার মশাকে মারার জন্য সে তার হাত নেই, সে হাত দিয়ে বা প্রতিক্রিয়া দেখাতে পারবে না। আবার পরিবেশের সাথে টিকে থাকার যে ব্যাপারটা সেটা জড় পদার্থের ক্ষেত্রে নেই। তো এই হলো আজকের ক্লাস। আজকে আমরা এতটুকুই আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো জীবের শ্রেণীকরণ নিয়ে আলোচনা করব। এখন এই যে আমরা আজকে এই তোমার যতটুকু আলোচনা করলাম 12 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি প্রথম অধ্যায়। তো সেখান থেকে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছি সেগুলো নিয়ে কতগুলো প্রশ্ন হবে, সেই প্রশ্নগুলো একবার দেখে আসি আমরা। দেখো আমরা এখান থেকে এই যে 1 থেকে 7 এই 7টি প্রশ্নের সম্পর্কে কিন্তু আমরা আজকে ক্লাস করলাম। সেটা কি? পরিবেশের মূল উপাদান কয়টি ও কি কি? কয়টি ও কি কি বলো তো? 2টি, জড়, জীব। জড় কাকে বলে? যাদের জীবন নেই, ইট কাঠ পাথর। তারপরে জীব, জীব কাদেরকে বলে? যাদের জীবন রয়েছে, তাই না? প্রজনন কি? প্রজনন হচ্ছে একটি জীব থেকে আরেকটি জীব জন্মের বা তৈরির বা বংশ বিস্তারের প্রক্রিয়া। শক্তি রূপান্তর কাকে বলে? এক শক্তি থেকে আরেকটি শক্তিতে রূপান্তরিত হওয়া, এক শক্তির থেকে আরেক শক্তিতে পরিণত হওয়াই হচ্ছে শক্তি রূপান্তর। ওকে, প্রজনন 2বার চলে এসেছে। অভিযোজন ক্ষমতা কি? একটি জীব হাজার বছরের ব্যবধানে একটি পরিবেশে টিকে থাকার জন্য ক্ষমতা যে অর্জন, সেটাকে বলা হচ্ছে অভিযোজন ক্ষমতা। এর মধ্যে কিন্তু আরো দুটো বড় প্রশ্ন রয়েছে, অনুধাবন প্রশ্ন। সেটা হচ্ছে যে জড় ও জীবের মধ্যে পার্থক্য তৈরি করো। জীবের যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা জড়র নেই, ওইগুলা লিখলেই কিন্তু পার্থক্য হয়ে যাবে। আর একটা প্রশ্ন যে জীবের প্রধান বৈশিষ্ট্য সমূহ লিখো। জীবের প্রধান বৈশিষ্ট্য সমূহ কি? ওই 6টি বৈশিষ্ট্যই প্রধান বৈশিষ্ট্য। সেটা কিন্তু বড় প্রশ্ন আকারে আসতে পারে। ঠিক আছে, আজকে এতটুকুই। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো এবং এইভাবেই তোমরা নোট করে ফেলবে প্রতিদিনের ক্লাসে। যদি নোট করে ফেলো তাহলে এই অধ্যায় শেষে তোমার এই অধ্যায়ের একটা নোট থাকবে এবং পরীক্ষার সময়, মূল্যায়নের সময় এটা তোমাকে ভীষণভাবে কাজে দিবে। তো ঠিক আছে, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সকলকে।